ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যানেজমেন্ট প্রসেস সাইকেল। আমরা ম্যানেজমেন্টকে অনেকগুলি অ্যাসপেক্ট থেকেই দেখেছি। আমরা দেখেছি ম্যানেজমেন্ট বলতে একটা একাডেমিক ডিসিপ্লিনকে বোঝানো যেতে পারে, যেটা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট। আমরা দেখেছি যে ম্যানেজমেন্টকে একটা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ যারা করেন সেই সমস্ত ব্যক্তিবর্গকে মিন করতে ম্যানেজমেন্ট শব্দটা ব্যবহার করা হয়, যে বলা হয় যে হ্যাঁ ম্যানেজমেন্ট এটা চাচ্ছে না। সো গ্রুপ অফ পিপল যারা ডিসিশন মেকিং এর সাথে থাকেন, সে অর্থেও ম্যানেজমেন্ট শব্দটাকে ব্যবহার করা যায়। ম্যানেজমেন্টকে একটা আর্ট হিসাবে দেখা যায় যখন এটা এক্সারসাইজ করা হয়। ম্যানেজমেন্টকে একটা সায়েন্স হিসাবে দেখা যেতে পারে। যেভাবেই দেখি না কেন আমরা ম্যানেজমেন্টের, আজকে আমরা যেভাবে দেখবো ম্যানেজমেন্টকে দেখবো একটা প্রসেস হিসাবে, ম্যানেজমেন্ট অ্যাজ এ প্রসেস। সো এটাকে আমরা আর্ট হিসাবে দেখি বা সায়েন্স হিসাবে দেখি বা কিছু পিপলকে আমরা মিন করি, যেভাবেই মিন করে না কেন, ম্যানেজমেন্ট কথাটা আসলেই তার ভিতরে একটা প্রসেস থাকে এবং সেটা একটা সাইক্লিক প্রসেস। সেজন্য আমরা বলছি প্রসেস সাইকেল। এবং এই প্রসেস সাইকেলটা যখন আমরা স্টাডি করব, আমরা এর ভিতর দিয়ে একটা ম্যানেজারের রোলটাকে আমরা বুঝতে পারবো, আসলে ম্যানেজাররা আসলে কি করেন। এমনি একটা সিম্পল ডেফিনিশন আমরা দিয়েছি এমনিতে, যে ম্যানেজার্স হচ্ছে ওই ধরনের লোকেরা, ম্যানেজার্স আর দোজ পিপল হু মেক ওয়ার্ক ডান বাই আদার্স, যারা অন্যদের মাধ্যমে কাজ করিয়ে নেন। এটা ঠিক আছে এই ডেফিনেশনটা, কিন্তু এটা করিয়ে নিতে গেলে তারা কি করেন। আবার ম্যানেজারেরও বিভিন্ন লেভেল আছে, আমরা দেখেছি টপ লেভেল ম্যানেজার আছে, মিড লেভেল ম্যানেজার আছে, লাইন লেভেল ম্যানেজার আছে, যারা একেবারে ওয়ার্কারদের সাথে কাজ করেন, সেরকম লাইন লেভেল ম্যানেজার আছেন। তো যে লেভেলের ম্যানেজারই হন না কেন তিনি, তাকে একটা প্রসেস মেনটেন করতে হয়। তো সেই প্রসেসটার নাম হচ্ছে ম্যানেজমেন্ট প্রসেস সাইকেল। তো ম্যানেজারিয়াল ডিউটির এই 4টা পার্ট আছে, এই প্রসেস সাইকেলে 4টা স্টেজ আছে, এবং এই 4টা স্টেজ যখন স্টাডি করব তখন আমরা বুঝবো যে আসলে ম্যানেজারের ডিউটি এগুলি। এবং সংক্ষেপে বললে আমরা এগুলিকে 4টাকে বলতে পারি POLC। POLC, P ফর প্ল্যানিং, O ফর অর্গানাইজিং, তার মানে প্ল্যান, অর্গানাইজ, লিড অ্যান্ড কন্ট্রোল। POLC, প্ল্যান, অর্গানাইজ, লিড অ্যান্ড কন্ট্রোল। এই 4টাই হচ্ছে একটা ম্যানেজারের ফাংশন। তিনি যে লেভেলের ম্যানেজারই হন না কেন, এই 4টা ফাংশন তিনি করবেন: প্ল্যান, অর্গানাইজ, লিড অ্যান্ড কন্ট্রোল। এবং এটা একটা সাইক্লিক প্রসেসের মধ্যে আমরা এটাকে সেট করি। একটা সার্কেল আঁকলে সার্কেলের 4টা পয়েন্টে আমরা এই 4টা পয়েন্ট যদি লিখি, তখন আমরা দেখবো যে এটা একটা সাইক্লিক প্রসেস, তার মানে এটা চলতে থাকে, প্ল্যান, অর্গানাইজ, লিড অ্যান্ড কন্ট্রোল। এখন আমরা আসি, প্ল্যান বলতে কি বোঝায়। তার মানে একটা ম্যানেজারকে প্ল্যান করতে হবে, একজন ম্যানেজারকে অর্গানাইজ করতে হবে, একজন ম্যানেজারকে লিড করতে হবে, একজন ম্যানেজারকে কন্ট্রোল করতে হবে। এই 4টাই হচ্ছে ম্যানেজারের ফাংশন। তো যা ম্যানেজারের ফাংশন সেটাই ডিসিপ্লিন হিসেবে আবার ম্যানেজমেন্টের আলোচ্য বিষয়, কথাটা একই। তাহলে এখন আমরা প্ল্যান বলতে কি বুঝাবো। প্ল্যান তো আমরা কমন সেন্সে বুঝি, প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা করা। অর্গানাইজেশনাল সেন্সে আমরা প্ল্যান বলতে বুঝাবো যে কি অবজেক্টিভ আমরা অ্যাচিভ করতে চাই এবং কিভাবে সেটা অ্যাচিভ করতে চাই, সেটাই হচ্ছে প্ল্যান। হোয়াট উই ওয়ান্ট টু অ্যাচিভ, হোয়াট অবজেক্টিভ আমরা অ্যাচিভ করতে চাই, এবং ইন হোয়াট ওয়ে, হোয়াট উইল বি আওয়ার কোর্স অফ অ্যাকশন। সো আওয়ার ডেস্টিনেশন অর অবজেক্টিভ দ্যাট উই ওয়ান্ট টু অ্যাচিভ, কি অবজেক্টিভ আমরা অ্যাচিভ করতে চাই এবং কি ধরনের কোর্স অফ অ্যাকশন আমরা নিতে চাই সে অবজেক্টিভ অ্যাচিভ করার ক্ষেত্রে, সেটাই হচ্ছে প্ল্যানিং। সো একজন ম্যানেজারকে প্রথমেই ডেফিনেটলি প্ল্যান করতে হবে। তো প্ল্যান করতে গেলে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এনভায়রনমেন্টাল স্ক্যানিং করতে হবে। এনভায়রনমেন্টাল স্ক্যানিংটা কি? সেটা হচ্ছে যে তার প্রতিষ্ঠানের ইকোনমিক কন্ডিশন, তার কম্পিটিটর, তার কাস্টমার, এই সমস্ত কিছু সম্পর্কে একটা অ্যাওয়ারনেস তার মধ্যে থাকতে হবে। কি কি বিষয়? তার প্রতিষ্ঠানের ইকোনমিক কন্ডিশন এই মুহূর্তে কি, বাজারে তার কম্পিটিটর কারা আছেন, তার পসিবল কাস্টমার কারা কারা, এই ফ্যাক্টরগুলি মাথায় রেখে একটা এনভায়রনমেন্টাল, এই ফ্যাক্টরগুলি যখন জানা যাবে তখনই আমরা বলবো যে এটা এনভায়রনমেন্টাল স্ক্যানিং তিনি করছেন। এবং এই এনভায়রনমেন্টাল স্ক্যানিং গুলির ভিতর দিয়ে
তিনি একটা ফোরকাস্টিং এ যাবেন যে কি অ্যাচিভ করা যেতে পারে, হ্যাঁ, কি অ্যাচিভ করা যেতে পারে। তার মানে প্রাথমিকভাবে এনভায়রনমেন্টাল স্ক্যানিং, যে স্ক্যানিং এর কম্পোনেন্ট গুলি হচ্ছে ইকোনমিক কন্ডিশন অফ দ্য অর্গানাইজেশন, কম্পিটিটর, মার্কেটে কে কম্পিটিটর আছে অর্গানাইজেশনের, এবং কাস্টমার কারা কারা। এই তিনটা ফ্যাক্টর একত্র হয়ে হবে এনভায়রনমেন্টাল স্ক্যানিং। এই তিনটা ফ্যাক্টর জানা মানে এনভায়রনমেন্টকে স্ক্যান করা। এগুলি জানার পরে এবার প্ল্যানার ম্যানেজার তার প্রথম ফেজে তিনি প্ল্যান করছেন, প্ল্যানের প্রথম পার্ট হিসেবে তিনি এনভায়রনমেন্টাল স্ক্যান করলেন। করার পর তিনি এখন ফোরকাস্ট করবেন যে ফিউচারে আমরা আসলে কোথায় পৌঁছতে পারি, এবং সেই জায়গা থেকে তার প্ল্যানিংটা শুরু হবে। এবং এই প্ল্যানিংটা তাহলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলি জানার পরে, এনভায়রনমেন্টাল স্ক্যানিং এর পরে তিনি একটা ফোরকাস্ট করবেন যে অর্গানাইজেশন আসলে বাজারে কি অ্যাচিভ করতে পারে বা সোসাইটিতে কি অ্যাচিভ করতে পারে। সো দ্যাট ইজ দ্য প্ল্যানিং অ্যাকচুয়ালি। এবং তার মানে কি অবজেক্টিভ, এই প্ল্যানিং এর মধ্যে কি অবজেক্টিভ অ্যাচিভ করা যেতে পারে এবং কি কোর্স অফ অ্যাকশনে আমরা সেই অবজেক্টিভটা অ্যাচিভ করতে পারি। বাট বিফোর দ্যাট উই হ্যাভ টু ডু অ্যান এনভায়রনমেন্টাল স্ক্যানিং। ওকে, এখন এই প্ল্যানিংকে বিজনেসে সাধারণত, বিজনেস কেন, যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু দ্য টাইম স্প্যান আমরা তিনটা ভাগে ভাগ করি। অর্গানাইজেশনাল লেভেল ওয়াইজ দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে অর্গানাইজেশনাল লেভেল ওয়াইজ আর একটা হচ্ছে টাইম ওয়াইজ, কত সময়ের জন্য কার্যকর একটা পরিকল্পনা, আর কে প্ল্যান করছেন, অর্গানাইজেশনে কোন লেভেলের লোকজন প্ল্যান করছেন, সেই হিসাবে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, আর একটা হচ্ছে ট্যাকটিক্যাল প্ল্যানিং, আর একটা হচ্ছে অপারেশনাল প্ল্যানিং। স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা সাধারণত অত্যন্ত সিনিয়র লেভেল ম্যানেজাররা করে থাকেন, অত্যন্ত সিনিয়র লেভেল ম্যানেজাররা করে থাকেন, এবং এটা অনেক লম্বা সময়ের প্ল্যানিং। আসলে বুঝা যায় এটা স্ট্র্যাটেজি, এটা যুদ্ধের মতো করে, হ্যাঁ, একটা লম্বা সময়ের জন্য কার্যকর একটা প্ল্যানিং তারা করে থাকেন অত্যন্ত সিনিয়র লেভেল ম্যানেজাররা। এবং আগে যেগুলি বলেছি, এবং প্রত্যেকে প্ল্যান করার সময় একটা এনভায়রনমেন্টাল স্ক্যানিং করে। এখন স্ক্যানিং করতে গেলে এক একজনের ক্যাপাসিটি কিন্তু এক এক রকম। যারা খুব সিনিয়র লেভেল ম্যানেজার তারা কিন্তু অর্গানাইজেশনের অবস্থা, তারপরে তার বাজারের কম্পিটিটর অথবা তার পসিবল কাস্টমার কারা, সিনিয়র লেভেল ম্যানেজাররা যত ভালো বুঝবেন, মিড লেভেল ম্যানেজার তার থেকে একটু কমই বুঝবেন, হ্যাঁ, তার জুনিয়র লেভেল ম্যানেজাররা আর একটু কম বুঝবেন। তার মানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং যারা করছেন তারাও কিন্তু এনভায়রনমেন্টাল স্ক্যানিং করবেন, এটা প্ল্যানিং এর পার্ট। যে বুঝতে হবে যে আমার প্রতিষ্ঠানের এখন অর্থনৈতিক অবস্থা কি, বাজারে কারা আমার কম্পিটিটর আছে, কারা আমার পসিবল কাস্টমার। সুতরাং যে লেভেলের প্ল্যানারই হোক না কেন, সিনিয়র লেভেল প্ল্যানার যিনি স্ট্র্যাটেজিক প্ল্যানিং করছেন তাকেও এই জিনিসগুলো জানতে হবে। জেনে তিনি একটা প্ল্যান করবেন যে অর্গানাইজেশন দীর্ঘমেয়াদে কি অ্যাচিভ করতে চায়, ইন দ্য লং টার্ম, ইন দ্য লং কোর্সে কি অ্যাচিভ করতে চায়। সুতরাং এই টাইম ফ্রেমটা 3 থেকে 4 বছর বা তারও বেশি, এরকম সময়ের জন্য যে প্ল্যানটা করা হয় আমরা এই ধরনের প্ল্যানিংকে বলি স্ট্র্যাটেজিক প্ল্যানিং। তো এটা ভিতর দিয়ে এটা করেন সিনিয়র লেভেল ম্যানেজাররা। তারপরের লেভেলে যেটা আসবে সেটা হচ্ছে ট্যাকটিক্যাল প্ল্যানিং। ট্যাকটিক্যাল প্ল্যানিংটা সাধারণত ইন্টারমিডিয়েট লেভেল ম্যানেজার যারা বা মিড লেভেল ম্যানেজাররা করে থাকেন। এবং আমরা বলেছি স্ট্র্যাটেজিক প্ল্যানিং 3 থেকে 4 বছর মেয়াদি প্ল্যানিং করা হয়, ট্যাকটিক্যাল প্ল্যানিং তার থেকে কম, 1 বছরের জন্য, 2 বছরের জন্য, হ্যাঁ, এরকম হতে পারে। এটাকে আমরা বলছি ট্যাকটিক্যাল প্ল্যানিং। এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মধ্যে আসলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং ট্যাকটিক্যাল প্ল্যানিং আরেকটা ডিফারেন্স যদি আমরা বলি, স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা হচ্ছে অনেক সময় একটা ভিশন টাইপের দেওয়া হয়, একটা একটা ভিশন টাইপের গোল আসলে ডিক্লেয়ার করে যারা স্ট্র্যাটেজিক প্ল্যানার। এটা যখন ট্যাকটিক্যাল প্ল্যানিং লেভেলে আসে, কারণ স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা যে মেসেজটা ডেভেলপ করবে যে আমরা এই অ্যাচিভ করতে চাই, হ্যাঁ, যে মিশনটা সে ডিক্লেয়ার করবে, ট্যাকটিক্যাল প্ল্যানিং লেভেলে আসে এটা একটু কনক্রিট হবে, রিলেটিভলি কনক্রিট হবে, হ্যাঁ, কারণ এটা মিড লেভেলে এসছে এখন উপরের লেভেল থেকে। স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা কিন্তু প্রোভাইড করা হয়েছে মিড লেভেলকে, যে দিস ইজ দ্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং, দিস ইজ আওয়ার মিশন। এখন মিড লেভেল লোকজন স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মেসেজটা পেয়ে তারা ট্যাকটিক্যাল প্ল্যানিং করতে বসছে, এবং সেটা কিন্তু আগেরটা থেকে মোর কনক্রিট হবে, মোর কনক্রিট হবে, ডেফিনেটলি, কোনো সন্দেহ নাই। এবং এটার সময়কাল আমরা ধরে নিই 1 বছর বা 2 বছর, যেখানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং 3 বছর বা 4 বছরের হবে। অপারেশনাল প্ল্যানিং এটা একেবারে অপারেশনাল লেভেলে, লো লেভেল ম্যানেজারদের হাতে যখন ট্যাকটিক্যাল প্ল্যানিং এর যে মেসেজগুলি, ট্যাকটিক্যাল প্ল্যানিং এর মেসেজটা আবার চলে যাবে অপারেশনাল প্ল্যানার যারা তাদের লেভেলে, দ্যাট মিনস মিড লেভেল, লাইন লেভেল ম্যানেজারদের কাছে যাবে, হ্যাঁ। এবং এইটা মোটামুটি সারা অর্গানাইজেশন ব্যাপী লাইন লেভেল ম্যানেজার যারা আছেন তারা এবার অপারেশনটা প্ল্যানিং করবে যে একবারে মাঠ পর্যায়ে কিভাবে কাজ করা যেতে পারে, হ্যাঁ, মাঠ পর্যায়ে কিভাবে কাজ করা যেতে পারে। এবং এইটা সাধারণত অপারেশনাল প্ল্যানিং গুলি হয় শর্ট রেঞ্জ প্ল্যানিং,
যেমন আমরা টেকনিক্যাল প্ল্যানিং কে বলছি 1 থেকে 2 বছরের মধ্যে, অপারেশনাল প্ল্যানিং হবে 1 বছরেরও কম, 3 মাস 4 মাস 6 মাসের মধ্যে আমরা কি অ্যাচিভ করতে পারি। সো আমরা 3 ধরনের প্ল্যানিং এর কথা বললাম। স্ট্র্যাটেজিক প্ল্যানিং which is done by senior level managers and for long term, এবং তাদের প্ল্যানিং এর ব্যাপারগুলি অত ডিটেইলে না থেকে একটা মিশন আকারে তারা ডিক্লেয়ার করেন। এটার অর্থ এই নয় যে তাদের কাছে তথ্যের অভাব ছিল, নো, তাদের অর্গানাইজেশনের মিশনটা ডিক্লেয়ার, জেনারেল মিশনটা ডিক্লেয়ার করাই আসলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর কাজ। সেটা যে অবাস্তব তা না, কিন্তু তাদের প্ল্যানটা করার স্টাইলই হচ্ছে এরকম যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং দীর্ঘমেয়াদী মিশনটা তারা বলবে যে আমরা এই জায়গায় পৌঁছতে চাই। সো এবং এটা 3 থেকে 4 বছর আমরা বলছি। সো সিনিয়র লেভেল ম্যানেজার্স ডু দ্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং and for 3 to 4 years, that is for long term, and that declares the general mission of the organization, what we want to achieve generally up to this level. And when this tactical strategic planning message is passed on to tactical planning level manager, strategic planning and message যখন tactical level এ আসে, then it is dealt by mid-level managers, and time span is shorter, 1 or 2 years, and it is more concrete than strategic planning message. It is more concrete. And then tactical planning message is passed on to operational planning level managers, and operational planning is done by line level managers, and they do more concrete plan, more work plan, একদম মাঠ পর্যায়ে কি করতে হবে আসলে, এবং এটার রেঞ্জ হচ্ছে, টাইম রেঞ্জ ইজ 1, 2 or 3 months. That means একেবারেই প্র্যাকটিক্যাল। So this is the planning stage. সো আমরা এখান থেকে স্পষ্ট জানলাম যে প্ল্যানিং সব লেভেলের ম্যানেজারকেই করতে হয়। যারা সিনিয়র ম্যানেজার তারা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করেন, যারা মিড লেভেল ম্যানেজার তারা ট্যাকটিক্যাল প্ল্যানিং করেন, যারা লাইন লেভেল ম্যানেজার তারা অপারেশনাল প্ল্যানিং করেন। তাহলে প্ল্যানিংটা গেল, পিওএলসির পি চলে গেল আমাদের আলোচনা থেকে। এরপর আসছে অর্গানাইজিং। অর্গানাইজিং বলতে কি বোঝানো হয়? অর্গানাইজিং বলতে বোঝানো হয় যে আমি একটা কাজ তো করবো, আমার তো প্ল্যানিং লেভেলে অবজেক্টিভ ডিক্লেয়ার হয়েছে, প্ল্যানিং লেভেলে আমার অবজেক্টিভ ডিক্লেয়ার হয়েছে, মোটামুটি আমার কোর্স অফ অ্যাকশনও জানা গেছে যে আমি আসলে কিভাবে ওই অবজেক্টিভটা অ্যাচিভ করব। সো এইটা প্ল্যানিং লেভেলে হলো। অর্গানাইজিং লেভেলে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যান পাওয়ার, আদার ফাইন্যান্সিয়াল রিসোর্স, নন ফাইন্যান্সিয়াল রিসোর্স সব কিছুকে অ্যাকুমুলেট করতে হবে অর্গানাইজিং লেভেলে, যাতে আমি অবজেক্টিভটা অ্যাচিভ করতে পারি। তাহলে ম্যান পাওয়ার, ফাইন্যান্সিয়াল রিসোর্স, আদার নন ফাইন্যান্সিয়াল রিসোর্স, তারপরে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, জব ডিজাইন, জব ডেসক্রিপশন, অনেক কিছু একত্র হয়ে অর্গানাইজিং ফেজটা কাজ করবে। তো প্রাথমিকভাবে আমরা বলবো যে অর্গানাইজেশনাল ডিজাইন একটা বিরাট ফ্যাক্টর, অর্গানাইজেশনাল ডিজাইন একটা বিরাট ফ্যাক্টর। যে অর্গানাইজেশনকে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে করে আমার এই অবজেক্টিভটা অ্যাচিভ করার ক্ষেত্রে এটা হেল্পফুল হয়। আমরা অর্গানাইজেশনাল ডিজাইন নিয়ে কিছু তো আমরা পড়েছি, আমরা দেখেছি ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল, আমরা দেখেছি লার্জ ন্যারো স্প্যান অফ কন্ট্রোল, এছাড়া অর্গানাইজেশন আরো বিভিন্ন রকম স্ট্রাকচার আছে। আমার অবজেক্টিভটা অ্যাচিভ করার ক্ষেত্রে অর্গানাইজেশনকে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে আমার অবজেক্টিভ অ্যাচিভ করা যায়। তার অর্গানাইজেশনাল ডিজাইন একটা ফ্যাক্টর। প্রপারলি ডিজাইনড অর্গানাইজেশন হলে যেটা হয়, একজন ইন্ডিভিজুয়ালের নির্দিষ্টভাবে কি কাজ সেটা খুব সহজে ডিফাইন হয়, তার রেসপন্সিবিলিটি কি, তার ডিউটি কি, এগুলো সুস্পষ্টভাবে বোঝা যায় একটা ওয়েল ডিজাইন অর্গানাইজেশনের মধ্যে। হ্যাঁ, সো প্ল্যানিং লেভেলে যে অবজেক্টিভ ডিক্লেয়ার করা হয়েছে, অর্গানাইজ লেভেলে প্রথম কাজ হচ্ছে অর্গানাইজেশন ইটসেলফকে প্রপারলি ডিজাইন করা। তারপরে আসবে জব ডিজাইন। হ্যাঁ, যে একজন পার্সনকে যে কাজটা দিলাম সেটারও একটা ডিজাইনের ব্যাপার আছে। এটা শুধুমাত্র অর্গানাইজেশনাল ডিজাইন ঠিক করছি বলে সমস্ত জব অটোমেটিক ফিক্সড হয়ে গেছে তা না, প্রত্যেকটা জবের আবার নিজস্ব একটা ডিজাইন থাকে যে এটা আসলে কিভাবে পারফর্ম করতে হয়। হ্যাঁ, তো তাহলে অর্গানাইজেশনাল ডিজাইন এবং জব ডিজাইন, এর পাশাপাশি ফাইন্যান্সিয়াল রিসোর্স, নন ফাইন্যান্সিয়াল রিসোর্স, হিউম্যান রিসোর্স। অর্গানাইজেশন ডিজাইন যখন আমি করছি তখন সেখানে ফাইন্যান্সিয়াল অলরেডি, হিউম্যান রিসোর্স ঠিক মতো ঠিক হয়ে যাচ্ছে। ইভেন অর্গানাইজেশনাল ডিজাইনকে যদি আমি আরো ক্রিটিক্যালি বলি, অর্গানাইজেশনাল ডিজাইন ঠিক হলে অটোমেটিক্যালি ফাইন্যান্সিয়াল রিসোর্সও একভাবে ঠিক হয়ে যায়। তারপরে আমি এটা ডিটেইলে বলছি যে প্রাথমিকভাবে অর্গানাইজেশনাল ডিজাইন করলে যেটা হয়, জব ডেসক্রিপশন, রুলস, রোলস এন্ড রেসপন্সিবিলিটিস এগুলি ঠিক হয়। অর্গানাইজেশনাল ডিজাইন যদি ঠিকঠাক থাকে, যে কার কি কাজ, কার কি পজিশন, কার সাথে রিপোর্টিং রিলেশন, কে কার সাবঅর্ডিনেট, এগুলি সব ঠিক হয়ে যায় অর্গানাইজেশনাল ডিজাইনের মধ্যে। তারপরে আসবে জব ডিজাইন, যে একটা নির্দিষ্ট কাজ যে একজনকে দেওয়া হলো সেটারও একটা ডিজাইন থাকবে। তারপরে ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল অন্য রিসোর্স সবকিছু আমি একজোট করব যাতে আমি অবজেক্টিভটা অ্যাচিভ করতে পারি। তাহলে আমার ও যেটা পিওএলসির ওটা গেল অর্গানাইজিং, অর্গানাইজিংটা গেল। সো অর্গানাইজিং মিনস মেকিং এ গুড অর্গানাইজেশনাল স্ট্রাকচার
which will define every person by his duties, responsibilities, and reporting relation. Also, there will be job design, what specifically you have to do and in what way you have to do. So organizational design and job design, in addition, financial resources and all human resources, they come under the heading of organizing. Plan and organize gelo. Now come the point lead. একজন ম্যানেজার এখন লিড করবেন, দুইটা কাজ উনি করে ফেললেন, প্ল্যান করে ফেললেন, অর্গানাইজও করে ফেললেন, এখন তিনি লিড করবেন। লিড বলতে বোঝায় আমার অধীনে যেসব ওয়ার্কাররা আছে তাদেরকে আমি কিভাবে কাজে নামাবো, কিভাবে মোটিভেট করবো। এইটা একটা হিউম্যান রিলেশনের ব্যাপার। এইখানে অনেক রকম মোটিভেশনাল থিওরি আমরা আগে পড়িয়েছি যে কিভাবে একটা পার্সনকে কাজে মোটিভেট করা যায়। অনেক মানুষ আছে ন্যাচারালি কাজ করে, বাট এভরি পার্সনের স্পন্টেনিয়াস মোটিভেশন নাও থাকতে পারে। মোটিভেশনের বিভিন্ন এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এবং এই লিড কথাটার ভিতর দিয়ে আসে যে একজন ম্যানেজারকে একজন ভালো লিডারও হতে হবে, যে কিভাবে সে মানুষকে কনভিন্স করবে যে তুমি এই কাজটা করো, আমরা এই অবজেক্টিভটা অ্যাচিভ করতে চাই, এটা অর্গানাইজেশন বেনিফিটেড হবে, সোসাইটি বেনিফিটেড হবে, তুমিও বেনিফিটেড হবে, এবং আমি এটা একটা পজিটিভ কাজ। সো এই লিড ব্যাপারটা একজন ম্যানেজারের ক্যাপাসিটির ব্যাপার, এবং এই লিড করতে গেলেই প্রমাণিত হয় কে ভালো ম্যানেজার এবং কে খারাপ ম্যানেজার। হ্যাঁ, কারণ হচ্ছে লট অফ পিপল বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টের ডিগ্রি নেবে, কিন্তু দেখা গেল সে বাস্তবে সে ভালো ম্যানেজার না। সো লিড করতে গেলে এক ধরনের পার্সোনালিটি ক্যাপাসিটি থাকা লাগে, মানুষের সাইকোলজি সম্পর্কে ভালো ধারণা থাকা লাগে, বিহেভিয়ারাল সায়েন্স সম্পর্কে ভালো ধারণা থাকা লাগে, যে কিভাবে একটা মানুষকে খুব পজিটিভলি কাজে লাগানো যায়, নট ইন এ ম্যানিপুলেটিভ ওয়ে। তার কোনো স্ট্যান্ডার্ডকে, তার কোনো পার্সোনালিটি স্ট্যান্ডার্ডকে, তার ভ্যালুজকে, তার মোরালকে ম্যানিপুলেট করা এখানে বোঝানো হচ্ছে না। প্রত্যেকটা যে এই লিডটা অত্যন্ত পজিটিভলি করতে হবে, তাকে লোভ দেখিয়ে করলে হবে না, তার কোনো মূল্যবোধকে স্যাক্রিফাইস করার জন্য বললে এটা তার মনের ক্ষয় হবে। সুতরাং তার ভ্যালুজ, তার মোরালস, তার কোনো স্ট্যান্ডার্ড, তাকে কোনো গ্রিডের বশবর্তী না করে কিভাবে পজিটিভলি তাকে কাজে প্রবৃত্ত করা যায়, যে আমরা যে প্ল্যানটা করেছি, ইউ জাস্ট বি এঙ্গেজ, তুমিও আমাদের সাথে কাজ করছো, এই কাজটা হচ্ছে একজন ম্যানেজারের কাজ, লিড। দ্যাট মিনস টু মোটিভেট দ্য ওয়ার্কার্স টু দ্য ওয়ার্ক ইন এ ভেরি পজিটিভ ওয়ে, without manipulating his personality, his values, his morals, or not to indulge him in any greed or anything. কোনো নেগেটিভ ভাবে না, পজিটিভ ভাবে করতে হবে। সো দিস ইজ দ্য লিডিং। এবং এইখানে একটা পার্সনের পার্সোনাল ক্যাপাসিটি প্রমাণিত হয়ে যায়, যে একজন ম্যানেজার কতটা আসলে ভালো ম্যানেজার। তাহলে আমরা এলপ গেল, নাও উই কাম ফর কন্ট্রোলিং। তো কন্ট্রোলিংটা ডেফিনেটলি এখানে আসবেই, কারণ আমরা প্রথমেই প্ল্যানিং লেভেলে আমাদের অবজেক্টিভ ডিক্লেয়ার করেছি, আমরা কি অ্যাচিভ করতে সেটা নির্দিষ্ট করা আছে। কন্ট্রোলিং লেভেলে সুস্পষ্টভাবে সেই অবজেক্টিভে পৌঁছার জন্য যারা কাজ করছেন, যাদেরকে আমি একটু আগে লিড দিয়ে মোটিভেট করলাম, তারা তাদের যে পারফরমেন্সটা ঠিক মতো স্ট্যান্ডার্ড যে জায়গাটা আমরা নির্ধারণ করেছি, এই জায়গায় রিচ করতে চাই, সেখান থেকে কতটা ডেভিয়েট করেছে, কতটা কাছাকাছি গেছে পজিটিভলি বললে, সেইটা জানতে হবে। তো সেটা জানতে গেলে প্রথমেই আসলে ওই পারফরমেন্স স্ট্যান্ডার্ডটা কি সেটা আগে নির্ধারণ করতে হবে, পারফরমেন্স স্ট্যান্ডার্ডটা। তারপরে একজন মানুষকে যদি আমি মূল্যায়ন করি বা একটা গ্রুপকে যদি মূল্যায়ন করি, সেই পারফরমেন্স যেটা আমি এক্সপেক্টেড পারফরমেন্স, সেখান থেকে সে কতটা ডেভিয়েট করেছে, এবং সেখান থেকে যদি ডেভিয়েট করে থাকে তাহলে আমাকে এখানে কারেক্টিভ মেজার নিতে হবে। সবসময় যে পানিশমেন্ট নিতে হবে তা না, কারেক্টিভ মেজার বিবিধভাবে নেওয়া যায়। সো এই হচ্ছে কন্ট্রোলিং এর পার্ট। এখানে একই জিনিস আমি রিপিট করবো, যে কন্ট্রোলিং লেভেলে যদি কারো কাছে মনে হয়, কোনো ম্যানেজারের কাছে, যে কোনো একজন পার্সন বা কোনো একটা গ্রুপ কন্ট্রোল লেভেলে, কন্ট্রোলটা আসলে অ্যাপ্রাইজাল লেভেল। আমরা জানি কন্ট্রোলটা, আমরা এর আগে পারফরমেন্স অ্যাপ্রাইজাল পড়েছি, কন্ট্রোলটা আসলে অ্যাপ্রাইজাল লেভেল এটা। সো অ্যাপ্রাইজাল লেভেলে যদি মনে হয় যে আসলে আমরা যে পারফরমেন্স আশা করেছিলাম সেই পারফরমেন্সে এই ইন্ডিভিজুয়াল অথবা এই গ্রুপটা পৌঁছতে পারেনি, যদি আমরা অ্যাপ্রাইজ করে দেখি, তাহলে তাকে প্রপার স্ট্যান্ডার্ডে ফিরিয়ে আনার জন্য এখানে কোনো প্রকার ম্যানিপুলেটিভ অ্যাপ্রোচ নেওয়া যাবে না। ম্যানেজমেন্ট কন্ট্রোল মানে কিন্তু ইন্ডিভিজুয়ালের ব্যক্তির পার্সোনালিটিকে কন্ট্রোল না। ম্যানেজমেন্ট কন্ট্রোল মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালকে বা গ্রুপকে আমি যে কাজটা দিয়েছি, অর্থাৎ আমার অর্গানাইজেশনাল যে গোল, মেইন গোল হচ্ছে আমার অর্গানাইজেশনাল যে গোল, যেটা আমার প্ল্যানিং লেভেলে সেট হয়েছে, সেই গোলটা অ্যাচিভ করার ক্ষেত্রে আমার ওয়ার্কাররা কতটা কাছে গেছে, হাউ মাচ দে হ্যাভ রিচ টু মাই গোল, এবং যদি পৌঁছতে না পারে আমি কি কি কারেক্টিভ মেজার নিব, কি কি মোটিভেশনাল মেজার নিব, সেটা আমাকে ভাবতে হবে। এখানে ব্যক্তিকে নিয়ন্ত্রণ না, ব্যক্তির কোনো প্রকার মোরাল ভ্যালুজ, তার স্ট্যান্ডার্ড কোনো কিছুকেই কন্ট্রোল করা যাবে না। তার কোনো অ্যাটিটিউড, ইমোশন কোনো জায়গায়, পার্সোনালিটি, অ্যাটিটিউড, ইমোশন, ভ্যালুজ কোনো জায়গায় তাকে সেখানে আঘাত করা যাবে না।
এবং অথবা ম্যানিপুলেটিভ অ্যাপ্রোচে যাওয়া যাবে না, যে আমি তার পার্সোনালিটিকে ম্যানিপুলেট করলাম, তার ইমোশনকে ম্যানিপুলেট করলাম, তার ভ্যালুসকে ম্যানিপুলেট করলাম, এগুলি ম্যানিপুলেটিভ অ্যাপ্রোচে যাওয়া যাবে না। এবং এই কন্ট্রোল যদি আমি ব্যক্তির এইসব ট্রেডকে আমি ম্যানিপুলেট করি, তাহলে এটা কিন্তু পার্সোনাল কন্ট্রোল হয়ে যায়, আমি একজন মানুষ আরেকজন মানুষকে কন্ট্রোল করছি। নো, আমি কন্ট্রোল করতে চাইছি অর্গানাইজেশন যে স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতে চেয়েছে, প্ল্যানিং লেভেলে যে অবজেক্টিভটা অ্যাচিভ করতে চেয়েছে, সেইটার এক ধরনের টেকনিক্যাল ইভ্যালুয়েশন আমি করব। যেমন আমি যদি প্রোডাকশন ম্যানেজার হই, আমি দেখবো যে প্রোডাকশন রিপোর্টটা কি, তাহলে আমি দেখবো যারা প্রোডাকশনের সাথে জড়িত ওয়ার্কার আছে তারা কেন প্রোডাকশন টার্গেটে পৌঁছতে পারে নাই। আমি যদি ফাইন্যান্সিয়াল ম্যানেজার হই, আমি ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখবো। আমি যদি সেলস ম্যানেজার হই, আমি সেলস রিপোর্ট দেখবো, এবং দেখে আমি দেখবো যে না, পারফরমেন্স তো ভালো হচ্ছে না। তখন আমি দেখবো যে কি কারেক্টিভ মেজার নেওয়া যায়, যাতে করে সেটা কি ব্যক্তির কোনো ফল্ট আছে, তাকে কি আমার লিড লেভেলে আমি তাকে ঠিকমতো মোটিভেশন দিতে পারি নাই, নাকি রিয়েলি তাকে দেওয়ার কাজ হবে না, তখন কি আমি তাকে বলবো যে তুমি এটা থেকে বিরত থাকো, অথবা তোমাকে অন্য জায়গায় সরিয়ে দে। ইন এক্সট্রিম কেসে তাকে আমি চাকরি থেকেও সরাতে পারি, যে তাকে যে আমার লিড আমার অ্যাচিভমেন্টটা হবে না। সো কন্ট্রোলিং ডাজন্ট মিন controlling a person by his personality, emotion, values, or anything. Controlling means whether my team has reached to the objective of the organization, এবং সেটার জন্য আমি মনিটরিং করব। তাহলে কন্ট্রোলিং এর ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি বিবিধ রিপোর্ট দেখবো, ফাইন্যান্সিয়াল রিপোর্ট, প্রোডাকশন রিপোর্ট, সেলস রিপোর্ট, হ্যাঁ, সেগুলো দেখে দেখে আমি আমার কন্ট্রোলের কাজটা করব। এটা খুব সংক্ষেপে বললাম, যদিও কন্ট্রোল ইটসেলফ প্রত্যেকটা জিনিস, এই চারটা যে লেভেল বলা হলো, এই চারটা লেভেলই প্রত্যেকটাই ডিটেল ডিসকাশনের দাবি রাখে, এবং যে কোনো ম্যানেজমেন্টের বইতে যা যা আলোচনা হয় এই চারটা মেইন ফাংশনকে ফোকাস করেই আসলে আলোচনাটা করা হয়। সো এই হচ্ছে একজন ম্যানেজারের ফাংশন। সো আমরা POLC আমরা যদি বলি, প্ল্যান, অর্গানাইজ, লিড অ্যান্ড কন্ট্রোল। প্ল্যান, অর্গানাইজ, লিড অ্যান্ড কন্ট্রোল। সো এই চারটার ভিতর দিয়ে একটা ম্যানেজারের ফাংশনিং বোঝা যায়, যে অর্গানাইজেশনের ভিতরে একজন ম্যানেজারের রোল কি। এবং আমরা বলছি যে ম্যানেজার যে লেভেলেরই হন না কেন, তিনি এই চারটা কাজই তাকে করতে হয়। ছোট ম্যানেজারকেও চারটা কাজ করতে হয়, তারও কোনো না কোনো প্ল্যান থেকে আমরা দেখেছি যে অপারেশনাল প্ল্যান ওই জুনিয়র ম্যানেজাররা করে থাকেন। হ্যাঁ, তার অধীনেও হিউম্যান রিসোর্স এবং ফাইন্যান্সিয়াল রিসোর্স থাকে, তাকে তার অর্গানাইজ করতে হয়, তাকেও লিড দিতে হয়, তার অধীনে যারা আছেন তাদেরকে সাইকোলজিক্যাল মোটিভেশন দিতে হয় কাজের জন্য, লিড দিতে হয়, তাকেও কন্ট্রোল করতে হয় যে তারা ঠিকমতো পারফরমেন্স লেভেলে পৌঁছতে পারছে কি পারে নাই, এবং সেই অনুযায়ী রিওয়ার্ড, সেই অনুযায়ী বোনাস, সেই অনুযায়ী অথবা ট্রেনিং এর ব্যবস্থা করা, যে তার প্রপার ট্রেনিং নাই, সেটা তিনি কন্ট্রোল লেভেলে টের পেয়ে যান। সো whatever the level of the manager, he is a senior level manager or mid level or line level manager, তাদেরকে এই চারটা কাজ করতে হয়, POLC, প্ল্যান, অর্গানাইজ, লিড এন্ড কন্ট্রোল। এরপরে আমরা যে আলোচনাটায় চলে যাব সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট অ্যাজ এ ডিসিপ্লিন। ম্যানেজমেন্ট অ্যাজ এ ডিসিপ্লিন, এইটার শুরু যখন হয়েছে তখন অনেক লার্নেড লোকেরা সেখানে কন্ট্রিবিউট করেছেন, এবং এক একজন এক একটা ভিউ আছে এই ডিসিপ্লিনটা ডেভেলপ করার ক্ষেত্রে। তো এর মধ্যে একজন খুবই পায়োনিয়ার, তাকে বলা হয়, এগুলি অনেকগুলি ভিউ আছে, যেমন আমরা বলি ভিউগুলি আগে বলি, তারপর নামগুলি বলো কোন ভিউটা কি দিয়েছেন। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ভিউ, অ্যাডমিনিস্ট্রেটিভ ভিউ, এইটার ফাদার হচ্ছেন হেনরি ফেওল। হেনরি ফেওল, FAYOL, হেনরি ফেওল একজন ফ্রেঞ্চ মাইনিং ইঞ্জিনিয়ার। হেনরি ফেওল, তা তোমরা বুঝতে পারছো যে ম্যানেজমেন্টে ইঞ্জিনিয়ারদের কিন্তু একটা ভালো অবদান আছে। হেনরি ফেওল উনি যে ভিউটা দিয়েছেন ম্যানেজমেন্ট সম্পর্কে, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ভিউ। তারপরে আসছেন ফ্রেডরিক টেইলর। ফ্রেডরিক টেইলর একজন আমেরিকান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, উনি যেটা দিয়েছেন ওনারটা হচ্ছে সায়েন্টিফিক ভিউ। তাহলে হেনরি ফেওল দিয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ভিউ, আর ফ্রেডরিক টেইলর দিয়েছেন সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। তারপরে এলটন মেও বলে একজন আছেন। এলটন মেও, তিনি, আমি এলটন মেওর কথা পরে বলি, মেও অনেক পরের ব্যাপার। তার আগে আসবে ব্যুরোক্রেটিক ভিউ। ব্যুরোক্রেটিক ভিউ দিয়েছেন ম্যাক্স বেভার, ইংরেজিতে লেখা ম্যাক্স ওয়েভার, তোমরা তার নাম শুনে থাকে, ম্যাক্স ওয়েভার, তিনি দিয়েছেন ব্যুরোক্রেটিক ভিউ। তারপরে এলটন মেও বলে আরেকজন আমেরিকান প্রফেসর হার্ভার্ডের, তিনি দিয়েছেন হিউম্যান রিলেশন বেসড ভিউ। এছাড়া আরো অনেক ভিউ আছে। আমরা মেজর চারটা ভিউ তাহলে পেলাম ম্যানেজমেন্ট সম্পর্কে। ফার্স্ট ওয়ান ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ ভিউ, সেকেন্ড ওয়ান ইজ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ভিউ, থার্ড ওয়ান ইজ ব্যুরোক্রেটিক ভিউ,
and fourth one is human relation based. তো এটা একটু আরেকবার বলবেন, এই যে থার্ড নাম্বারটা আসলে বুঝতে পারছি না। ব্যুরোক্রেসি নাম শুনছেন? আমলাতন্ত্র, ও ব্যুরোক্রেটিক জি স্যার। ভিউ। তাহলে প্রথমে আসি আমরা হেনরি ফেওল একজন ফ্রেঞ্চ মাইনিং ইঞ্জিনিয়ার। তিনি বলেছেন যে ম্যানেজমেন্ট আসলে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, এটা মানুষকে ডিল করার একটা ব্যাপার। ইট ইজ এ ম্যাটার অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে আসলে জেনারেলি মানুষের ইস্যু নিয়ে ডিল করা। হ্যাঁ, এবং উনি 14টা প্রিন্সিপাল দিয়েছেন, আমরা এগুলি ডিটেল পরে আলোচনা করব। তিনি দেখিয়েছেন যে আসলে ম্যানেজমেন্টটা হচ্ছে মানুষকে ডিল করার ব্যাপার, যারা আমার অধীনে কাজ করছে তাদেরকে আমি কিভাবে ডিল করছি। হ্যাঁ, সেইটা হচ্ছে মেইন কনসার্ন। এটা হচ্ছে হেনরি ফেওল বলেছেন, এবং তার ভিউটা হচ্ছে যে লার্জ নাম্বার অফ পিপল আমার অধীনে কাজ করবে, তাদের সম্পর্কে আমি কি প্রিন্সিপাল গুলি মেনটেন। উনি 14টা প্রিন্সিপাল দিয়েছেন। দেখা যায় যে এই 14টা প্রিন্সিপাল যদি ফলো করা হয় তাহলে একটা প্রপার ম্যানেজমেন্ট এনশিওর করা যায়, এটা যে ধরনের অর্গানাইজেশনই হোক না কেন। 14টা প্রিন্সিপাল আমরা পরে দেখবো এগুলি যখন ডিটেইলে পড়বো। সো হেনরি ফেওল, a French mining engineer, gives the view of administrative management. He sees management is simply as administration, যে মানুষকে ডিল করতে হবে, তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে, কিভাবে করিয়ে নিতে হবে। ওকে, তারপরে আমেরিকান ফ্রেডরিক টেইলর, হু ইজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, উনি বলেছেন যে না, এটা জেনারেলি এভাবে না দেখে আমি দেখতে চাই যে সায়েন্টিফিক ইনফরমেশনের ভিত্তিতে একজন ওয়ার্কার যে লেভেলে কাজ করছেন তার কাজটাকে কি করে অনেক ছোট ছোট সেগমেন্টে ভাগ করে তার জন্য সুপার স্পেশালিটি তৈরি করে এটাকে ইজি করে ফেলা যায়। হ্যাঁ, সো কেন তারটা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বলছেন? কারণ তিনি বলছেন যে একবারে আমার সলিড ইনফরমেশন চাই কাজ সম্পর্কে, তারপরে সেই কাজটাকে আমি ব্রেক ডাউন করব, তারপরে সেখানে কার কি স্পেশালাইজেশন বা মেন্টাল ওরিয়েন্টেশন কি আছে, কে কি কাজ করতে পছন্দ করে, সেভাবে তাকে আমি কাজে এঙ্গেজ করবো, তাহলে আমার কাজে বেটার আউটপুট পাওয়া যাবে। সো যেহেতু কনক্রিট ইনফরমেশন, সায়েন্টিফিক ইনফরমেশনের ভিত্তিতে তিনি তার ওয়ার্ক ডিজাইন করবেন বলে বলছেন, সেজন্য তারটাকে বলা হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। সেটা হচ্ছে ফ্রেডরিক টেইলর। ওকে, এখন এর কারণ আছে যে ফ্রেডরিক টেইলর কেন সায়েন্টিফিক ম্যানেজমেন্টের প্রস্তাব দিলেন আর হেনরি ফেওল কেন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টের প্রস্তাবে। এটার কারণ হচ্ছে হেনরি ফেওল অনেক উপরের পজিশনে ছিলেন। তিনি যখন মাইনিং কোম্পানিতে কাজ করতেন তখন তিনি অনেক উপরের পজিশনে ছিলেন। তিনি আপার লেভেল থেকে তিনি দেখেছেন যে আসলে গোটা ব্যাপারটাই হচ্ছে এটা প্রশাসনের ব্যাপার। হ্যাঁ, আর ফ্রেডরিক টেইলর আমেরিকান এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ভদ্রলোক, তিনি আসলে লাইন লেভেল ম্যানেজার ছিলেন। তিনি ওয়ার্কারদের সাথে সরাসরি কাজ করতেন। করতে গিয়ে তিনি দেখেছেন যে আসলে ওয়ার্কাররা যে কাজ করে, যদি আমি, এবং দুজনেরই লক্ষ্য হচ্ছে কিন্তু প্রোডাক্টিভিটি বাড়ানো। আমরা ম্যানেজমেন্ট ডিসিপ্লিনটা পড়ছি কিন্তু প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। এটা হেনরি ফেওলের অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি টার্গেট হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানো, এবং ফ্রেডরিক টেইলরের সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি টার্গেট হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানো। তো ফ্রেডরিক টেইলর কেন সায়েন্টিফিক ম্যানেজমেন্টে গেলেন সেটাই আমরা বলছিলাম। তো যেহেতু উনি লাইন লেভেল ম্যানেজার ছিলেন, উনি দেখেছেন যে ওয়ার্কাররা কিভাবে কাজ করে। তিনি দেখলেন যে ওয়ার্কারদের কাজটা সম্পর্কে যদি সায়েন্টিফিক ইনফরমেশন ফরের ফিলসফিক্যাল স্ট্যান্ড গুলি বলতে চেষ্টা করেছি। হেনরি ফেওল is the proponent of administrative theory of management. Frederick Taylor is the proponent of scientific management. Max Weber is the proponent of bureaucratic theory of management. And Elton Mayo is the proponent of human relation based management. তো আমরা দুটো বলে শেষ করেছি। হেনরি ফেওলেরটা বলেছি যে কিভাবে তিনি ম্যানেজমেন্টকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, একটা প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে তিনি দেখতে চান। ফ্রেডরিক টেইলর এটা বলেছে যে কিভাবে তিনি আসলে জব বেসড, জব স্পেশালাইজেশন, জব ব্রেকডাউন, জব ডিজাইনের উপর ভিত্তি করে তিনি তার সায়েন্টিফিক ম্যানেজমেন্ট দাঁড় করিয়েছেন। এবং দুজনের পার্থক্যটা ছিল এই, কেন এই চিন্তাটা তাদের মাথায় ভিন্নভাবে আসলো। একটা কারণ, এটা অনেকেই মনে করে, যেহেতু হেনরি ফেওল একটা মাইনিং কোম্পানির অনেক টপ ম্যানেজমেন্টে কাজ করতেন, তিনি গোটা ব্যাপারটা এটা অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে দেখেছেন এবং তার বেসিক 14টা প্রিন্সিপাল, 14 প্রিন্সিপালস তিনি ডিক্লেয়ার করেছেন। আর ফ্রেডরিক টেইলর যেহেতু লাইন লেভেল ম্যানেজার ছিলেন অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, উনি কর্মীদের কাজ দেখেছেন কিভাবে করে এবং সেটার ব্রেকডাউন, সেটার স্পেশালাইজেশন
বেসড অন সায়েন্টিফিক ইনফরমেশন কিভাবে করা যায় তিনি সেটা চেষ্টা করেছেন। এখন আমরা যদি ম্যাক্স বেভারের কথা আলোচনা করি, ইংরেজিতে অনেকে ম্যাক্স ওয়েভার আলোচনা করে, জার্মান উচ্চারণে হয় ম্যাক্স বেভার। উনি হচ্ছেন ব্যুরোক্রেটিক থিওরির প্রবক্তা। উনি বলেছেন যে ওয়ার্কার যদি আমাকে নিয়োগ করতে হয় তাহলে কম্পিটিটিভ এক্সাম, কোয়ালিটি এগুলির ভিত্তিতে তাকে নিয়োগ দিতে হবে। যেটা আজকের দিনে যে সিভিল ব্যুরোক্রেসিতে তোমরা যে চাকরি পাবে সামনে বিসিএস এ বা যারা এখন করছেন তাদেরকে রিক্রুটমেন্টের যে প্রসেসটা ফলো করা হয় এটা বেসিক্যালি পুরোপুরি ম্যাক্স বেভারিয়ান পলিসি। ম্যাক্স বেভার বলেছেন যে একটা মানুষের যে অথরিটি একটা পজিশন মানুষকে ডেফিনেটলি অথরিটি দেয়, সেটা হতে হবে লিগাল অথরিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ লিগাল অথরিটি হতে হবে। কারণ আগে সোসাইটিতে মানুষের অথরিটি ছিল পারিবারিক সূত্রে, যে সে সামন্তের ছেলে। ইভেন সে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে গেছে তখনও সে কর্মী নিয়োগ করেছে, যে আগে তার জমিতে কারা চাষবাস করতে দেখা গেল তাদেরকে নিয়োগ দিয়েছে। আমাদের দেশে এখনো এই কালচার আছে। তুমি দেখবা নির্দিষ্ট কোনো এলাকার, কুমিল্লা, নোয়াখালী বা অন্য যে কোনো জায়গার একজন যখন বড় শিল্পপতি হন, তিনি তার এলাকা থেকে ওয়ার্কার নিয়ে আসেন, তাদের কি ধরনের কম্পিটেন্স আছে, ট্রেনিং আছে, এগুলি দেখেন না। হ্যাঁ, তো এগুলি কিন্তু ম্যাক্স বেভার এগুলির এগেনস্টে বলেছেন। ম্যাক্স বেভার বলেছেন একজন ওয়ার্কার যদি নিয়োগ দিতে হয় তাহলে কমপ্লিটলি একটা কম্পিটিটিভ এক্সাম এবং কম্পিটেন্সের ভিত্তিতে তাকে নিয়োগ দিতে হবে, এবং তার পজিশনের ভিত্তিতে তাকে একটা অথরিটিও দিতে হবে। হ্যাঁ, এবং গোটা ব্যাপারটা এবং একজনের সাথে আরেকজনের যে রিলেশনটা, হায়ারার্কিক্যাল রিলেশনটা, এটা অবশ্য দুজনেই স্বীকার করেছেন, এটা আগের গুলিতেও আছে। অর্থাৎ হেনরি ফয়েলও বলেছেন যে হায়ারার্কি ঠিক থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেশনের। এটা যে ফ্রেডরিক টেইলরও অস্বীকার করেছেন তা না, তবে ম্যাক্স বেভার এটার উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন যে এখানে একটা কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে একজন ব্যক্তি যখন রিক্রুট হবেন তার কিছু অথরিটি থাকবে, এবং সিনিয়র অথরিটি জুনিয়র অথরিটির মধ্যে সমন্বয় থাকতে হবে, কেউ সব প্রত্যেককে মানতে হবে। সো এই জাতীয় যে রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ আমি ভূমি সামন্ত, আমি 100 বিঘা জমির মালিক, আমার জমিতে যারা চাষ করতো, আমি শিল্প কারখানা করার পরে তাদেরকে আমি নিয়োগ দিয়ে দেব, ম্যাক্স বেভার এটা সম্পূর্ণ বিরোধিতা করেছেন। তিনি এটা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সরকারি চাকরি পর্যন্ত প্রত্যেক জায়গায় তিনি বলেছেন যে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, কম্পিটিটিভ এক্সামের ভিত্তিতে। কম্পিটেন্স আগে জাজমেন্ট করতে হবে, পরবর্তীতে আরো ট্রেনিং এর ব্যবস্থা থাকলে সেটা পরের ব্যাপার সেটা। সো সেই জন্য তার এটাকে বলা হয় ব্যুরোক্রেটিক স্কুল। আর এলটন মেও যেটা বলেছেন, এলটন মেও বলেছেন যে মানুষের কাজের যে মোটিভেশন বা স্পিরিট এটা কখনোই ফাইন্যান্সিয়াল না। এলটন মেও বলতে চেয়েছেন এটা হচ্ছে রিলেশনাল ব্যাপার। আসলে তাকে সাইকোলজিক্যালি কতটা আপ ফিল করতে দিচ্ছে আমি, কাজের মধ্যে সে কতটা আপ ফিল করছে, মেন্টালি আপ, তার মতামতের আমি গুরুত্ব দিচ্ছি কিনা, যে টিমে কাজ করছে সেখানে নর্মস কি, কোহেশন কি। তার মানে এলটন মেও গুরুত্ব দিয়েছেন মানুষের কোহেশন, মানুষের পারস্পরিক আন্তরিকতার উপরে। হ্যাঁ, তো পারস্পরিক কোহেশন এবং নর্মস এই দুইটার কম্বিনেশনে এলটন মেও দেখাতে চেয়েছেন যেখানে হাই নর্মস আছে এবং হাই কোহেশন আছে সেখানে বেটার আউটপুট হবে। এটা তুমি চারটা কম্বিনেশন করতে পারো, যে লো নর্মস, লো কোহেশন। যেই গ্রুপের মধ্যে নর্মস খুবই পুয়ার, একই সাথে কোহেশনও পুয়ার, সেখান থেকে খুব বেশি আউটপুট আসবে না। আবার খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু কোনো অর্গানাইজেশনে যদি এরকম হয় যে লো নর্মস কিন্তু হাই কোহেশন আছে, লো নর্মস মানে হচ্ছে এরা করাপশন প্রন, অথবা এরা কাজের অ্যাবসেন্টিজম আছে, কাজের ফাঁকি দেয়, এট দি সেম টাইম তাদের কিন্তু হাই কোহেশন আছে, তার মানে একজন আরেকজনকে প্রভাবিত করে, সে অর্গানাইজেশন তখন টিকিয়ে রাখাই কষ্টকর হবে যদি লো নর্মস এবং হাই কোহেশন হয়। কিন্তু লো নর্মস লো কোহেশন হলে সেখানে আউটপুট খারাপ আসবে কিন্তু ডিজাস্টার্স কিছু ঘটবে না। কিন্তু লো নর্মস এবং হাই কোহেশন যদি হয়, নর্মস গুলি লো এবং পরস্পরের সাথে হাই কোহেশন, সেখানে কিন্তু ওয়ার্কারদের মধ্যে যদি অ্যাবসেন্টিজম থাকে সেটা আরো বাড়বে, তাদের মধ্যে যদি ফাইন্যান্সিয়াল মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের টেন্ডেন্সি থাকে সেটা আরো বাড়বে। হ্যাঁ, সো লো নর্মস এবং হাই কোহেশন মোর ডেঞ্জারাস। তারপর আসবে যদি হাই নর্মস এবং লো কোহেশন যদি থাকে, হাই নর্মস এবং লো কোহেশন সেটা একটা স্বার্থপরতার জন্ম দেবে, যে আমি হাই নর্মস মেনটেন করে প্রত্যেকটা ওয়ার্কার, কিন্তু পরস্পরের সাথে খুব বেশি কথাবার্তা বলে না, ওয়ার্কিং কোঅপারেশন তাদের মধ্যে নাই। সুতরাং সেখানে আউটপুট ম্যাক্সিমাম আউটপুট আসবে না, কিন্তু সেখানে করাপশন হওয়ার সুযোগ নেই বা অর্গানাইজেশনাল ব্রেকডাউন হওয়ার সুযোগ নেই, কিন্তু এক ধরনের স্বার্থপর এনভায়রনমেন্ট তৈরি হবে, যে হাই নর্মস আছে কিন্তু পরস্পরের মধ্যে কোনো কোহেশন নাই। সো সবচেয়ে বেস্ট হচ্ছে হাই নর্মস এবং হাই কোহেশন, যে কর্মীরা হাই নর্মস মেনটেন করে এবং এট দি সেম টাইম তাদের মধ্যে হাই কোহেশন আছে, দ্যাট উইল গিভ দ্য বেস্ট আউটপুট। এবং নর্মস এবং কোহেশন এই জিনিসটা যদি দুইটাই হাইতে রাখতে চাই, তো এই ক্ষেত্রে কিন্তু একজন পার্সনকে ভ্যালু করার ব্যাপার আছে, যে ডিসিশন মেকিং প্রক্রিয়ায় তাকে আমি গুরুত্ব দেই কিনা, নাকি শুধু বলে যে তুমি কর্মী হিসাবে কাজ করে যাও। তা আমি যদি সব কর্মীর সাথে এই বিহেভ করি যে তুমি শুধু কর্মী হিসেবে কাজ করে যাও, তোমার কিছু বোঝার দরকার নাই, তাহলে তার মধ্যে কিন্তু হাই নর্মস ডেভেলপ করবে না, সে অর্গানাইজেশনের সাথে বেশি অ্যাটাচ ফিল করবে যখন আমি তার মতামতকে গুরুত্ব দেবো। এইটা অর্গানাইজেশনাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, যেখানে কর্মীর লো লেভেল কর্মীরও কথার গুরুত্ব আছে কিনা। আমরা পরবর্তীতে পড়বো জাপানের যে প্রোডাকশন সিস্টেম আছে,
তো আমরা যখন প্রোডাকশন সিস্টেম সম্পর্কে আরো পড়বো তখন দেখবো যে জাপানের কিছু প্রোডাকশন সিস্টেম তারা করেছেন একদম যেখানে ওয়েস্ট খুবই মিনিমাম হবে। তো সেই ধরনের ওয়েস্ট বলতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমি প্রসঙ্গক্রমে বলে রাখি যে ওয়েস্ট বলতে ওরা শুধুমাত্র ইয়েকে মিন করে না, ম্যাটেরিয়াল ওয়েস্টকে মিন করে না, টাইম ওয়েস্ট অর্থাৎ মেশিন অফ হয়ে আছে, ফাইন্যান্সিয়াল ওয়েস্ট, অনেক কিছুকে মিলে তারা কিন্তু ওয়েস্ট কথাটা বলে। সো আমরা যখন লো ওয়েস্ট প্রোডাকশন সিস্টেমের কথা বলবো, জাপানিজরা সেটা করেছে। সেখানে অনেক লো লেভেল একজন ওয়ার্কার যদি কমপ্লেইন করে অনেক সিস্টেম বন্ধ থাকে যে এটার মধ্যে সমস্যা আছে, এই সমস্যা বলতে সে শুধুমাত্র মেশিনের সমস্যা না, এই সমস্যা বলতে যদি কোনো মূল্যবোধের সমস্যা, ভ্যালুজের সমস্যা সে ইন্ডিকেট করে, তাহলে একজন ওয়ার্কারের কথাকে গুরুত্ব দেওয়া হয়। তো সেই ধরনের সিস্টেমের মধ্যে কিন্তু একটা ওয়ার্কার নিজেকে যে ভ্যালু ফিল করবে, সেই ভ্যালুর কারণে তার নিজের মোরাল যে হাই জায়গায় থাকবে, এট দি সেম টাইম ওয়ার্কারদের মধ্যে মিউচুয়াল যে কমিউনিকেশন, তার ফলে যদি এদের কোহেশন হাই থাকে, ডেফিনেটলি কোহেশন হাই হবে এটা। হ্যাঁ, যখন একটা ম্যানেজার জুনিয়র লেভেল একজন ওয়ার্কারের সাথে কথা বলেন তখন কিন্তু তার ডেফিনেটলি তার মোরাল হাই হয়, তার মতামতকে যখন গুরুত্ব দেওয়া হয় তার মোরাল আরো হাই হয়, এবং তার সাথে যখন কন্টিনিউয়াস কমিউনিকেশন মেনটেন করে তখন কিন্তু কোহেশনটাও বাড়ে। সো এইটা হচ্ছে এলটন মেয়র থিওরি, যে মানুষের মোটিভেশন ফর ওয়ার্ক ইজ নট অনলি স্যালারি, ইজ নট অনলি ফাইন্যান্সিয়াল বেনিফিট, রাদার তাকে কতটা ভ্যালু করা হচ্ছে, হ্যাঁ, মোরালি, সাইকোলজিক্যালি, সেই ভ্যালুর জায়গা থেকে সে আসলে বেশি মোটিভেটেড হয়। সেই কারণে অনেকেই আছে দেখবা যে কম স্যালারির একটা চাকরি করে, বলে যে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা ভালো। কেন, কোন জায়গা থেকে সে বলে? তার কোনো সমস্যা হলে সে হয়তো সরাসরি ম্যানেজারিয়াল লেভেলে কথা বলতে পারে, অন্য কলিগরা তাকে খুব সম্মান করে এবং অ্যাপ্রিসিয়েট করে। ওই অর্গানাইজেশনের নেচারটাই এরকম যে তারা মিউচুয়ালি পরস্পরকে অ্যাপ্রিসিয়েট করে, পরস্পরের সাথে কোঅপারেট করে। তার মানে এখানে নর্মসটা অনেক হাই, অ্যাট দ্য সেম টাইম সেখানে কোহেশনটাও হাই। তো সেখানে কিন্তু আসলে ফাইন্যান্সটা ম্যাটার করে না, অর্থাৎ ফাইন্যান্সিয়াল বেনিফিটটা ম্যাটার করে না। এবং এলটন মেও সেটাই বলেছেন। এইটা তার একটা এক্সপেরিমেন্টাল জায়গা থেকে একটা বড় পাওয়ার কোম্পানিতে দীর্ঘ সময় ধরে রিসার্চ করে এলটন মেও দেখেছেন যে মানুষের মোটিভেশনের একটা বিরাট জায়গা হচ্ছে একটা অর্গানাইজেশনের মধ্যে হাই নর্মস মেনটেন করা এবং এট দ্য সেম টাইম হাই কোহেশন মেনটেন করা। তাহলে আমরা চারটা জায়গায় পড়লাম। এবং হাই নর্মস এবং হাই কোহেশন কিন্তু আমরা যদি প্রথম যে কথা বলে হেনরি ফয়েলের কথা বলছি, হেনরি ফয়েল যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রোচে দেখতে চেয়েছেন, উনি কিন্তু আসলে গোটা ওয়ার্কিং ফোর্সকে একটা কালেকটিভ হিসেবে দেখতে চেয়েছেন। সেখানে কিন্তু এই কিছুটা হলে এলটন মেওর সাথে কোইনসাইড করে, যে সেখানে গ্রুপ ওয়ার্ক হিসেবে দেখতে চেয়েছেন উনি, যে সবাই একটা গ্রুপে কাজ করছে এবং আমি উপরের থেকে তাদেরকে ম্যানেজ করছি অ্যাজ এ ম্যানেজার, একটা অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে। কিন্তু আমরা যদি ফ্রেডরিক টেইলরের কথায় যাই, ফ্রেডরিক টেইলর এখানে প্রত্যেকটা ওয়ার্কার ইন্ডিভিজুয়াল নির্দিষ্ট ধরনের কাজ করে, তাকে নির্দিষ্ট কাজ দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু কালেকটিভিটির কোনো কথা বলা হয়নি, যে তাদের কালেকটিভ বিহেভিয়ার কি হবে। একজন ইন্ডিভিজুয়াল ওয়ার্কারকে ব্রেকডাউন, ইন্ডিভিজুয়ালের ওয়ার্ককে ব্রেকডাউন করা হবে, সেটা তার জন্য কম্পিটেবল করা হবে, তার স্পেশালাইজেশনের সাথে অ্যালাইন করা হবে। কিন্তু এখানে কালেকটিভ যে অ্যাক্টিভিটি বা কালেকটিভ যে একটা ইন্টারনাল যে সোসাইটি বা কালচার গড়ে ওঠে অর্গানাইজেশনের ভিতরে, যেটাকে আমরা কোহেশন বলছি এলটন মেও, সেটা কিন্তু হেনরি ফেওলের অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরির মধ্যে থাকলো, ফ্রেডরিক টেইলরের সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মধ্যে এটা কিন্তু অ্যাবসেন্ট। ফ্রেডরিক টেইলরের সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এটা একটা বড় দুর্বলতা। এবং আমরা জানি যে অর্গানাইজেশনের মধ্যে মানুষ রোবটের মতো কাজ করে না, সে তার সহকর্মীর সাথে একটা সম্পর্ক চায়। হ্যাঁ, তবে এলটন মেয়র থিওরির একটা অসুবিধা হচ্ছে যে কোহেশন বেশি যদি হয়ে যায় তখন দেখা গেল যে প্রমোশন, তারপরে যে কোনো প্রকার বোনাস, এটা সেটা যে ইনসেন্টিভ গুলি দেওয়া হয় সেগুলি অনেকটা মেন্টালি বায়াসড হয়ে পড়তে পারে, ইমোশনাল হয়ে যেতে পারে। সেটা এলটন মেয়র একটা থিওরির একটা লিমিটেশন, যে যদি ওভার কোহেশন থাকে তাহলে দেখা গেল যে ম্যানেজারিয়াল লেভেলে অ্যাপ্রাইজ করতে গিয়ে সেটা অবজেক্টিভ অ্যাপ্রাইজাল নাও হইতে পারে। হাউএভার এক্সপেরিমেন্টালি ওনার কনসেপ্টটা ট্রু, যে নর্মস এবং কোহেশন একটা বিরাট ইনসেন্টিভ মানুষের জন্য। মানুষের যেহেতু একটা সাইকোলজি আছে, মানুষ যেহেতু রোবট না, তাকে গুরুত্ব দেওয়া হলে এবং অর্গানাইজেশনের ভিতরে একটা হাই নর্মস যদি সে খুঁজে পায়, এট দি সেম টাইম যদি হাই কোহেশন খুঁজে পায়, সে স্যালারি কম হলেও সেখানে সে অনেক মোটিভেটেড হয়ে কাজ করবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা টার্মগুলিকে আবার রিপিট করব। জি স্যার, একবার করে repeat করুন। হ্যাঁ, আমি রিপিট করে বলছি, প্লিজ নোট ডাউন করো। আজকে আমরা যা যা শিখলাম, ফার্স্ট ওয়ান হচ্ছে ম্যানেজমেন্ট প্রসেস সাইকেল। ম্যানেজমেন্ট প্রসেস সাইকেল, তার ব্রেকডাউনটা আমি বলছি। PULC,
POLC, plan, organize, lead, control. Plan, organize, lead, control. তারপরে আসছে প্ল্যানের মধ্যে স্ট্র্যাটেজিক প্ল্যান, ট্যাকটিক্যাল প্ল্যান, তারপরে হচ্ছে অপারেশনাল প্ল্যান। তারপরে আসছে আমরা বলছি বেশ কিছু ফিলোসফারের কথা। প্রথমে আসছে হেনরি ফয়েল, HENRY, হেনরি FAYOL, হেনরি ফয়েল, অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি অফ ম্যানেজমেন্ট। দেন ফ্রেডরিক টেইলর, ফ্রেডরিক বানান তো তোমরা জানোই, টেইলর TAYLOR, ফ্রেডরিক টেইলর, সায়েন্টিফিক থিওরি অফ ম্যানেজমেন্ট। ম্যাক্স ওয়েবার, ব্যুরোক্রেটিক থিওরি অফ ম্যানেজমেন্ট। Max Weber, bureaucratic theory of management. And last, Elton Mayo, ELTON, Elton, MAYO, Mayo, Elton Mayo, human relationship based management. লেখা হয়েছে হ্যালো, জি স্যার। সবগুলি লেখা হয়েছে? জি স্যার, লেখা হয়েছে। ওকে, তাহলে ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এখানে শেষ হলো। তোমরা এই বিষয়গুলি স্টাডি করতে থাকো। আমি নেক্সট ক্লাস থেকে বাকি যে 4 জন ফিলোসফারের কথা বললাম তাদেরগুলো আমি ইলাবোরেট করব। ঠিক আছে? ওকে, জি স্যার। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ক্লাস এখানে শেষ করছি। Bye.